একেই বলে সময় যে ভারত আর বাংলাদেশ একসময় ছিল ইয়ারোকা ইয়ার। গোটা পৃথিবী তাকিয়ে দেখত ভারত আর বাংলাদেশের বন্ধুত্ব, আর আজ সেই ভারত এবং বাংলাদেশ যুদ্ধের পথে যাবে কিনা তা নিয়ে আমাদের ভিডিও বানাতে হচ্ছে। কিন্তু এই চিন্তা কিন্তু আস্তে আস্তে অনেকটাই ভাবিয়ে তুলছে। কারণ কি জানেন, শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের পরিস্থিতি একটু একটু করে জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, যতটা ভয়ঙ্কর হয়ে গিয়েছে। বিশেষ করে বাংলাদেশে একটা উল্লেখযোগ্য অংশের মধ্যে মৌলবাদী এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর ভারত বিরোধী এবং হিন্দু বিরোধী প্রবণতা ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। আগেও আমরা আমাদের এই চ্যানেলে গভীরভাবে আলোচনা করেছি যে এর পেছনে পাকিস্তান এবং আমেরিকার বড় একটা হাত রয়েছে। আসলে এই ভিডিওর মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করি কেন ভারতের বন্ধু বাংলাদেশ আজ শত্রু হয়ে দাঁড়িয়ে। কিছুদিন আগেই বাংলাদেশের মাটি ব্যবহার করে আমেরিকার শুটার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার চেষ্টা চালিয়েছিল। আমরা আমাদের এই চ্যানেলে তার নিয়ে বিস্তারিত ভিডিও দিয়েছিলাম, আপনি চাইলে সেটা দেখেও নিতে পারেন। সেখানে আমরা দেখিয়েছিলাম কিভাবে ভারতের গোয়েন্দা বিভাগ এবং রাশিয়ার গোয়েন্দা বিভাগ একত্রিত হয়ে একজোট হয়ে আমেরিকা সেই চক্রান্তকে ভেস্তে দিয়েছিল। তারপরেই আমেরিকা গজরাচ্ছিল, আহত সাপের মদত দ্বারা অপেক্ষা করছিল আরও বড় প্রতিশোধ নেওয়ার, একটা প্রত্যাঘাত করার। কিন্তু এই আমেরিকার যেটা স্বভাব, পেছন থেকে চোরের মতন আঘাত করে, এবারও তাই করছে। বাংলাদেশের উগ্র মৌলবাদী সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়েছে, মানে ওই দেশের জামাত শিবির আর কি। তারা তো দীর্ঘদিন ধরে ভারত বিরোধী প্রচার করছিলই, তবে খেলাটা খুব একটা ভালো জমছিল না। তাই জমিয়ে দেওয়ার জন্য ওই দেশের এক সাম্প্রদায়িক ছাত্রনেতা, জঙ্গিদের সমর্থক ওসমান হাদি, তাকে নিজেরাই গুলি করে মেরেছে, এমনটাই অনেকেই জানাচ্ছেন। অনেক সংবাদ মাধ্যম, অনেক সূত্রের খবর, আসলে ওসমান হাদিকে মারা হয়েছে ভারত বিরোধী চক্রান্তকে আবার নতুন একটা শেপ দেওয়ার জন্য। ওসমান হাদি নিজেও যেহেতু ছিল উগ্র হিন্দু বিরোধী, উগ্র ভারত বিরোধী, তাই ওকে খুন করলে স্বাভাবিকভাবেই সম্পূর্ণ দৃষ্টিভঙ্গিটা ভারতের দিকে ঘুরিয়ে দেওয়া যাবে। তাই সেই চালটাই চলেছে ওই দেশের মৌলবাদীরা। পেছনে কে? আমেরিকা, পাকিস্তান? সেই বিষয়গুলিতে যাচ্ছি না, কারণ দর্শক যারা আমার প্রোগ্রাম দেখছেন তারা বিষয়গুলো নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে আপনারা গত 1 বছর ধরে বাংলাদেশে যা ঘটছে সেই আন্তর্জাতিক কূটনীতি বুঝতে পারছেন। তাই আপনারা স্বাভাবিকভাবেই অনুমান করতে পারবেন এর পেছনে আমেরিকার একটা হাত থাকলেও থাকতে পারে। না হলে হঠাৎ করে ভারত বিরোধী, হিন্দু বিরোধী জঙ্গিদের সমর্থক ওসমান হাদিকে কেন বেছে নেওয়া হলো? বেছে নেওয়া হলো এই কারণেই, যদি তাকে খুন করা হয় বা তার মৃত্যু হয়, সেই মৃত্যুটাকে সামনে রেখে একটা বড়সড় বিভ্রাট, একটা বড়সড় অশান্তির আগুন বাংলাদেশে লাগানো সম্ভব। ওই দেশের জঙ্গিরা সঠিক পথেই হেঁটেছে, কারণ ওরা যা চেয়েছিল তাই হয়েছে। ওদের এক জঙ্গি ভাই হাদিকে মারার ফলে যথেষ্ট উত্তপ্ত হয়েছে। ভারতের বিরুদ্ধে যে আওয়াজ তুলবে সে অবশ্যই জঙ্গি, ভারত তাকে ছেড়ে কথা বলবে না। কিন্তু এক্ষেত্রে ভারতের বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ নেই। একটা সাধারণ নিরপরাধ হিন্দু দীপু দাসকে শুধু হিন্দু হওয়ার অপরাধে পুড়িয়ে মারা হয়েছে, এবং তারপরেই ভারতীয় দূতাবাসে হামলা চালানো হয়েছে। আবার সেই পুরনো নাটক সার্কাস, ভারতের 7 সিস্টার্স কেড়ে নেব আমরা। সার্কাসের ক্লাউনগুলো আবার নেমে পড়েছে জোকারগিরি করতে। ওরা নাকি ভারতের 7 সিস্টার্স কেড়ে নেবে। যে বাংলাদেশের ওপর যদি আমরা আমাদের বাঁধগুলো খুলে দিই না, 2 মিনিটের জলের তোড়ে ভেসে যাবে। সেই বাংলাদেশের বড় বড় লেকচার শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। কোন খুঁটির জোরে নাচছে ওরা, সেটা কি আমাদের বুঝতে বাকি নেই? যে এর পেছনে আসল খুঁটিটা আমেরিকা। আসলে আমেরিকা ভারতের কাছাকাছি একটা ঘাঁটি তৈরি করতে চাইছিল দীর্ঘদিন ধরেই। এখন বাংলাদেশকে পেয়ে, বাংলাদেশের মাটি ব্যবহার করে কিছু জঙ্গি সংগঠনকে হাতে পেয়ে ভাবছে বোধহয় ভারতের বিরুদ্ধে বড় কিছু করা যাবে। শেখ হাসিনা তিনি যখন ক্ষমতায় ছিলেন কোনোভাবেই সম্ভব হচ্ছিল না আমেরিকার দ্বারা সেটা করতে। শেখ হাসিনার উপর বড্ড চটেছিলেন তারা, সেই কারণে শেখ হাসিনাকে যেন তেন প্রকারণ জঙ্গি সংগঠন দিয়ে বাংলাদেশের মন বদলে দিয়ে সেখান থেকে তাড়ানো হয়েছে। আমি বলছি না যে হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেগুলো সব মিথ্যে, হাসিনার বিরুদ্ধে জনগণের যে রাগ ছিল সেটা সমস্ত মিথ্যে, কিন্তু সেই রাগ, সেই অভিমান, সেই ক্রোধকে কাজে লাগানো হয়েছে, জাস্ট আর কিচ্ছু না। দ্বিপাক্ষিক স্তরে চাপানুতর শুরু হয়েছিল ওসমান হাদির মৃত্যুর কয়েকদিন আগে থেকেই। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে ডেকে পাঠিয়েছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। তখনই বোঝা গিয়েছিল যে ভারত বিরোধী কোনো একটা ষড়যন্ত্র করছে ইউনূসের সরকার। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করে ভারতকে তারা বার্তা দিয়েছিল। আসলে তারা তো জানে যে ভারতের ছত্রছায়া থাকা হাসিনা তাদের ধরা ছোঁয়ার বাইরে। সেই জন্য ওখানে বসে ইউনূসের হাত পা ছোড়াছুড়ি। ঠিক তার কয়েকদিন পরে দিল্লি বাংলাদেশকে কড়া বার্তা শুনিয়ে
ফিরিয়ে দিয়েছিল বাংলাদেশের হুমকির প্রত্যুত্তর। আর কয়েকদিন পর দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করল ভারতের বিদেশ মন্ত্রক। এক বক্তৃতায় সম্প্রতি বাংলাদেশের তরুণ নেতা হাসানাত আব্দুল্লাহ সেভেন সিস্টার্সকে ভারতের মানচিত্র থেকে আলাদা করে দেওয়ার বার্তা দিয়েছেন। কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে পাওয়া যায় ওদের সাহসটা দিন দিন কোথায় গিয়ে পৌঁছচ্ছে। যে বাংলাদেশ একসময় পাকিস্তানের হাতে কচু কাটা হচ্ছিল, সেই বাংলাদেশের পাশে যদি সেদিকে ভারত না দাঁড়াতো, আজকে সত্যি কথাই বাংলাদেশের কিছু মৌলবাদী মানসিকতা, উগ্র মৌলবাদী মানসিকতা সেদিনও ছিল, আজও আছে, যা সেদিনকে ধামা চাপা দেওয়া ছিল, আজকে সেই আগুন আবার ফুলে ফেপে উঠেছে। ওরা জানে না যে সেভেন সিস্টার্সের মতোই ওদের চট্টগ্রাম এমন একটা জায়গায় অবস্থিত যেটাকে কেটে দিতে ভারতের না 2 মিনিট সময় লাগবে না। ভারতের অত্যাধুনিক অস্ত্রের সামনে ওরা বিকল, তবু ওই ধার করা ভিক্ষেতে পাওয়া অস্ত্র নিয়ে ওরা ভাবছে ভারতের সেভেন সিস্টার্সকে ওরা কেটে আলাদা করে দেবে, আর ভারত বসে বসে দেখবে। চায়না এই মুহূর্তে চাইছে তাদের মাল করি যা রয়েছে অস্ত্রশস্ত্র এই বাংলাদেশকে দিই, পাকিস্তানকে দিই, একটু ব্যবহার করুক, দেখি আমরাও কেমন অস্ত্র বানাই। আমেরিকার সাথে কম্পিটিশনে নেমেছে যে তারা। শুধু তাই নয়, উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার চেষ্টা করেছিল বাংলাদেশ। হাসনাতের বক্তৃতা দেখা যাচ্ছে হাসনাত কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। তার সবচেয়ে বেশি প্রভাবিত করার বক্তব্য হলো সেভেন সিস্টার্সকে দখল করবে বাংলাদেশ এবং বাংলাদেশের সহায়তা করবে ভারতের মধ্যে থাকা কিছু মুসলিম জঙ্গি ও কিছু ভারতীয়রা, যারা আসলে ভারতে থাকলেও তাদের বন্ধুই। বোঝাই যাচ্ছে হাসনাত কাদের কথা বলতে চেয়েছে। আসলে সেই সব বুদ্ধিজীবী কোট আনকোট যারা নিজেদেরকে সেকিউলার বলে মনে করেন, তাদের দেখবেন ভারতের বিরোধিতা করা একটা ট্র্যাডিশন। যেমন কোনোভাবেই দীপু দাসের মৃত্যু হওয়ার পরে তারা বলতে পারছে না যে দীপু দাস একজন হিন্দু এবং হিন্দু বলেই মুসলিম জঙ্গিরা তাকে পুড়িয়ে মেরেছে। এটা তাদের মুখ দিয়ে বেরোবে না। এমনকি নাম করা ইউটিউবার, ইন্ডিয়ার বিখ্যাত ইউটিউবার, তাকে দেখবেন ইনি কোনো ভিডিও করেননি, বলবেন না এইসব কথা। তারা যখন এখানে আরজি করের ঘটনা ঘটেছিল তখন সে ভিডিও বানায়নি, এখনো বলবে না। তাহলে তাদের এই সেকুলারিজমে আঘাত লেগে যাবে। সুতরাং এদের কথাই যে তারা বলতে চাইছে সেটা হাসনাতের বক্তব্য থেকে পরিষ্কার। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমরা আগেও বলেছি, তবে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্স বাংলাদেশ দখল করবে, এরকম আজগুবি বোকা বোকা কথা বাংলাদেশের কিছু উর্তি নেতা, কিছু অপদার্থ ছাত্র নেতা, মূর্খ ছাত্র নেতা তারা আগেও বলেছেন, আবার বলল, ভবিষ্যতে হয়তো বলবে। সেটা বড় কথা নয়, কিন্তু ভারত কি চুপ করে বসে আছে? না, ভারতকে ঠান্ডা মনে হচ্ছে। ভারত চুপ করে বসে নেই ভাই। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে পারি। আপনারা হয়তো আমায় যারা ফলো করেন জানেন আমি নর্থ বেঙ্গল মাঝে মধ্যে ঘুরতে যাই এবং নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গা আমি এক্সপ্লোর করি। আপনারা যারা নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গ যান বা এই হালফিলে গিয়ে ঘুরে এসেছেন, দেখেছেন যে নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় ভাঙা চোরা নির্মাণ কাজ চলছে। কোথাও রাস্তার উপর ওভারব্রিজ হচ্ছে, কোথাও একরে ওভারব্রিজ গিয়ে একরে পৌঁছে যাচ্ছে পাহাড়ে, কোথাও লুপ ব্রিজ তৈরি হচ্ছে, নতুন রাস্তা নির্মাণ হচ্ছে, নতুন করে কোনো জায়গায় ব্রিজ তৈরির কাজ চলছে। এখন অনেকেরই মনে প্রশ্ন, নিশ্চয়ই ট্যুরিজমকে আরো উন্নত করার জন্য সরকার থেকে এগুলো করা হচ্ছে, কিন্তু আদতে এসব নয়। ভারত সরকার অনেক দিন আগেই জানতো যে সেভেন সিস্টার্সের উপর আঘাত আনতে পারে চীন, বাংলাদেশ, এবং এই আঘাতটা বাংলাদেশের মতন একটা লিলিপুট দেশের পক্ষে করা সম্ভব নয়, এটাও ভারত জানে। ওদের মাটিকে ব্যবহার করে বাইরের শক্তি ভারতের ওপর এই আঘাতটা হানতে পারে। তাই ভারত সরকার অনেক আগে থেকেই সেই ডোকালাম সমস্যার সময় থেকেই সেই ব্যবস্থাটা করতে শুরু করে দিয়েছে। এখন বাংলাদেশ তো নিজেদের বুদ্ধিতে আর কাজ করছে না, ওদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে। সুতরাং এই অপদার্থতার মাসুল ওদের দিতে হবে। কারণ বাংলাদেশের শেখ হাসিনা কেমন ছিলেন, তিনি স্বৈরাচারী ছিলেন কিনা জানি না, তবে শেখ হাসিনার সময় বাংলাদেশ কিছুটা হলেও এগিয়ে ছিল। যেমন ধরুন, ওরা জামা কাপড় রপ্তানিতে পৃথিবীতে একটা বড় জায়গায় ছিল, সেই সব তো এখন ব্যবসা ট্যাবসা উঠে গেছে। এখন তো মানে ওই নিজেরাই প্রায় অর্ধনগ্ন হয়ে সেই বন্য যুগে ফিরে যাচ্ছে, বর্বর হয়ে যাচ্ছে। সুতরাং আর ব্যবসা করে অপর লোককে জামা কাপড় পরাবে কি ওরা? ভারত সেভেন সিস্টার্স নিয়ে চুপ করে বসে নেই। বাংলাদেশে নতুন করে অস্থিরতা সৃষ্টি এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু জিহাদি সংগঠন ভারতের বিরুদ্ধে বিদ্বেষের সুর চড়াবে, এটা ভারত আগেই বুঝেছিল।
সেজন্য সেভেন সিস্টার্সকে ঢেলে সাজিয়েছে ভারত এবং অনেক রকম ব্যবস্থা তারা নিচ্ছে। যারা নর্থ বেঙ্গল গেছেন তারা বুঝতেই পারছেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং সেভেন সিস্টার্সকে নিয়ে তাদের হুমকি শুনে একটা দারুণ কথা বলেছেন। হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন রাজ্য সরকার সীমান্তে কড়া নজর রাখছে। শুধু তাই নয়, রাজ্য সরকার আসামে এমন কিছু ব্যবস্থা নিয়েছে যা অনেক সুদূর প্রসারী। ওই একই কথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাও বলেছেন। বিশ্ব শর্মা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ নৃশংসতার শিকার হচ্ছেন সেখানকার কিছু মৌলবাদী সংগঠনের জন্য, এবং অদ্ভুতভাবে তাদেরকে এপারের কিছু লোক মৌন থেকে আশকারা দিয়ে যাচ্ছেন। এটা কিন্তু খুব ভয়ের ব্যাপার। সেভেন সিস্টার্সে তাই চূড়ান্ত সতর্কতা আগে থেকেই ভারত সরকার নিয়েছে। তার সাথে সাথে আর একটা কাজও ভারত সরকার করছে। বাংলাদেশের ম্যাপটা যদি আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন ওদেরও কিন্তু দুটো চিকেন নেক রয়েছে। বিষয়টা অপদার্থ মূর্খ জঙ্গিদের সমর্থক ইউনুসের মাথায় ঢুকবে না। বাংলাদেশের পোরখা ও রাজনীতিবিদ বর্তমানে ভারত সরকারের কাছে আশ্রয় গ্রহণকারী শেখ হাসিনা কিন্তু বুঝতে পেরেছেন। তার কারণ তিনি যে বিবৃতি দিয়েছেন তাতে তিনি বলেছেন ইউনুস সরকার সর্বনাশা নীতি গ্রহণ করেছে ভারতের বিরুদ্ধে লাগাতার উস্কানিমূলক কাজ করে। এর মধ্যে বাংলাদেশকে তারা অন্ধকারে খাদের দিকে ঠেলছে। কেন এরকম বলছেন শেখ হাসিনা? তার কারণ শেখ হাসিনা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন ভারতকে শিলিগুড়ি করিডোর নিয়ে হুমকি দেওয়া বিপজ্জনক। ওই করিডোরটা ভারতের মাধ্যমে ব্যবহার করে বাংলাদেশ সবথেকে বেশি লাভবান। সুতরাং ভারতের সঙ্গে বাংলাদেশের যে বর্ডার, সেখানে যদি ভারত এখন থেকে করা হতে শুরু করে তাহলে বিভিন্ন দিক থেকে বিদেশের সাথে বাণিজ্য করার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সারে সর্বনাশ হবে। ভারতকে টপকেই তো তাদের যেতে হবে। সুতরাং সেই সব ক্ষেত্রে ভারত সরকার যদি করা হয় তাহলে জিনিসপত্রের দাম অনেক বাড়বে। কারণ ভারতের আকাশ সীমা, ভারতের জলসীমা, এগুলো ছাড়া বাংলাদেশের আর কোনো উপায় নেই বাইরের দেশে গিয়ে ব্যবসা করার। সেই সব জায়গায় ভারত সরকার যদি করা হয় বাংলাদেশের সর্বনাশই হবে। ভারতের বিরুদ্ধে এই শত্রু মনোভাবাপন্ন প্রজেক্ট নিয়েছে উগ্রপন্থীদের একটা অংশ। তাদের চালিত ইউনুস সরকার তাদের মতোই কাজ করছে, আর মাথার উপর বসে আছে কিন্তু সেই আমেরিকা। আর তার দুই দাস হলো পাকিস্তান আর এদিকে বাংলাদেশ। সেই কারণেই বাংলাদেশের আইন শৃঙ্খলা এখন আর নেই, পুরোটাই যেহেতু ওখানকার কিছু ক্রিমিনাল উগ্রপন্থী সংগঠনরা চালাচ্ছে। এমনকি বর্তমান সময় আর একটা বিষয় দেখা যাচ্ছে, সেটা হলো কিছু ছাত্রনেতা যাদের শিক্ষা দীক্ষা, রাজনৈতিক বুদ্ধি, দেশ চালানোর ক্ষমতা কিছুই নেই, তারা তাদের কিছু ওই বাচালতাসুলভ কথাবার্তা দিয়ে ভারতের বিরুদ্ধে তোপ দাচ্ছে। যদি যুদ্ধ লাগে না, ভবিষ্যতে আমেরিকা চাইছে বাংলাদেশটাকে নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে আর নিজেদের ব্যবসার সুরক্ষা নিশ্চিত করতে। এর ফলে বাংলাদেশের যে কি করুণ অবস্থা হবে বাংলাদেশ জানে না। বাংলাদেশ পাকিস্তানকে বন্ধু বলছে। হায় রে বাংলাদেশ, যে ভারত একদিন তোমাদের সাহায্য করেছিল তোমাদের ভাষার আন্দোলন থেকে শুরু করে তোমাদের মর্যাদা দেওয়ার জন্য, সেই ভারত আজকে তোমাদের শত্রু হতে পারে। কিন্তু কোন অর্থে তোমরা পাকিস্তানকে বন্ধু বলো? এটাই তোমাদের জাত চেনায়। আসলে বাংলাদেশের জাত সেদিনকে আগের ভিডিওতেই বলেছিলাম, শ্যাম মানিক সব বুঝতে পেরেছিলেন। বাংলাদেশের কিছু শত্রু, যারা বাংলাদেশেরও শত্রু, এমনকি ভারতের তো অবশ্যই বড় শত্রু, সেই মানুষগুলোকে জাস্ট দমিয়ে রাখা হয়েছিল। বর্তমানে তারা জেগে উঠেছে। এবার ভাবুন, দক্ষিণ পূর্ব এশিয়া যদি বাংলাদেশকে ঘাঁটি করে আমেরিকা তাদের ব্যবসা চালায়, নিজেদেরকে সুরক্ষিত করার জন্য চীনও সেখানে এগিয়ে আসবে। তারা মায়ানমারকে ঢাল করবে। অন্যদিকে ভারতকেও নিজেদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য তার নদীপথ এবং জলপথ সুরক্ষিত করার জন্য বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর পাকিস্তান তো রয়েছে। এই এত বড় বড় দেশগুলোর চাপে তাদের যে যুদ্ধ হবে তার মূল কেন্দ্র হয়ে দাঁড়াবে বাংলাদেশ। সেটাই হবে সেন্টার, এপিসেন্টার। ভূমিকম্পের যেমন এপিসেন্টার হয় সেই রকম তার উপর যুদ্ধটা হবে। এতগুলো দেশের চাপে বাংলাদেশের মানুষরা পিষে মারা যাবে। বিষয়টা অত্যন্ত বিবেচনার সঙ্গে শেখ হাসিনা এড়িয়ে চলছিলেন, কিন্তু এই অপদার্থ ইউনুস সরকার এদিকেই পা বাড়াচ্ছে। তা ভারতকে উত্তক্ত করছে। তারা জানে না একটা সময় এরকম উত্তক্ত পাকিস্তান করেছে, মানে পাকিস্তানকে দিয়ে আমেরিকায় করিয়েছিল আর কি। তারপর পাকিস্তানের কি অবস্থা হয়েছে, আমরা পাকিস্তানের দুটো মাথার একটা কেটে দিয়েছি। সুতরাং এখন বাংলাদেশও যদি সেদিকে যায়, ওই কিছু অর্বাচীন অপদার্থ মূর্খ বাংলাদেশের ছাত্রনেতা যারা চিকেন নেক কেটে নেবো বলে লাফাচ্ছে, তখন ওদের ল্যাজটা যে আমরা কখন কেটে দেব আর কোন সময় যে চট্টগ্রামটা টুকুস করে বেরিয়ে চলে আসবে এদিকে, ওরা বুঝতেও পারবে না। সেরকম কোনো পরিকল্পনা কি রয়েছে ভারত সরকারের? আসলে ভারত সরকার কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আমরা দেখতে পেয়েছি আগের থেকে অনেক করা হয়েছে ভারত সরকার। ভারত সরকার অলরেডি এটা বলেছে, ভারতের বিরুদ্ধে উস্কানি বন্ধ না হলে
কড়া পদক্ষেপ নেওয়া হবে। এবং এটা বলার 24 ঘন্টার মধ্যে আমরা দেখতে পেলাম বাংলাদেশকে ভিসা দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। আমাদের এখান থেকে বাংলাদেশে কটা লোক যায় এবং কি করতেই বা যাবে? কিন্তু আপনি আমাদের এখানে ভিআইপি রোড বলুন, শিয়ালদা বা আমাদের ধর্মতলার বিভিন্ন হোটেলগুলো দেখুন বাংলাদেশিদের ভর্তি। এমনকি আপনাদের এই আন্দোলনের জন্য আপনাদের দেশের লোকই আটকে পড়েছে, নিরীহ বাংলাদেশি মানুষজন। তারা চিকিৎসা করাতে আসেন, ম্যাক্সিমাম লোকজন এখানে আসে চিকিৎসা করাতে। আমাদের হাসপাতালগুলোই তো আপনাদের প্রায় দখল করে রাখা। ভিসা দেয়া বন্ধ করা মানে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটা পুরোপুরি কোল্যাপস হয়ে যাবে। ভারতে এসে সস্তায় খাওয়া দাওয়া, চিকিৎসা করানো, এরকম ব্যবস্থা তো আর অন্য কোথাও পাবেন না। আর বাংলাদেশের মতন জঙ্গি দেশে চিকিৎসা ব্যবস্থা তো দূরের কথা, সামান্য মেডিকেল স্টোরও খুব একটা নেই, সন্দেহ আছে। সেই কারণে এই নিরীহ মানুষগুলো আমাদের দেশে আসেন চিকিৎসা করার জন্য, সেগুলোও আপনারা বন্ধ করে দিয়েছেন। নিজেদের পায়ে কুড়ুল মারতে ওই অপদার্থ মূর্খ দেশটাই বোধহয় পারে। আমি বাংলাদেশের সবার কথা বলছি না, বাংলাদেশের জঙ্গি মানসিকতার লোকগুলো আর এই জঙ্গি ইসলামিক উগ্রপন্থী যাদের কথা এখন বাংলাদেশের অন্যতম বেশিরভাগ ইসলামিক মানুষজন নাচছেন, আস্তে আস্তে তারা জঙ্গি হয়ে যাচ্ছেন, সেই মধ্যযুগের বর্বরতার দিকে ফিরে যাচ্ছেন। আমি তাদের কথা বলছি। ভারতকে খোঁচানোর ফল হলো ওদের ভিসা আমরা বন্ধ করলাম, এবং তারপর আমরা কি দেখলাম? পাল্টা ওরা ভিসা দেয়া বন্ধ করলো, এবং গা জোয়ারি করে কিছু হয় না। ওরা ভিসা দেয়া বন্ধ করলো, তাতে কি যায় আসে? ওদের দেশের লোকেরাই চিকিৎসা করাতে আসতে পারছে না, ওরা তাদেরকে আসতে দেবে না। মানে ওদের স্বাভাবিক মনোভাবটা কি বলুন তো? আমাদের দেশের থেকে আমাদের দেশের লোক মরুক, তাতে কিচ্ছু যায় আসে না। সে ওদের দেশের লোক মরুক বা বাঁচুক, আমাদের তাতেও কিছু যায় আসে না, ওদের দেশেই থাক। তো বাংলাদেশকে এবার ভাবতে হবে যে বাংলাদেশের মানুষকে ভাবতে হবে তারা কি করবে। কারণ ভারত সরকার কিন্তু অলরেডি ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে। তলায় তলায় যা ব্যবস্থা নেওয়া দরকার, সেভেন সিস্টার্সকে সুরক্ষিত করার থেকে শুরু করে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাকশন শুরু করার পরিকল্পনা শুরু করে দিয়েছে ভারত। অন্তত সংশ্লিষ্ট মহলের বিশেষজ্ঞরা তাই বলছেন। এবার অন্তত বাংলাদেশের মানুষের একটু শুভবুদ্ধির জাগরণ হওয়া উচিত। এই জঙ্গিদের হাত থেকে নিজেদের দেশটাকে বাঁচানোর জন্য তাদের একটু সচেতন হওয়া উচিত। তা না হলে কিন্তু বাংলাদেশের জন্য ভয়ঙ্কর দিন আসছে। কারণ ভারত যখন যখন খ্যাপে তখন কিন্তু মহাপ্রলয় হয়। ৭১ আমরা সেটা দেখিয়ে দিয়েছিলাম। এবারে ওদের কিন্তু আর কোনো বঙ্গবন্ধু নেই, ওরা নিজেরাই এখন একটা জঙ্গি মানসিকতার লোককে নিজেদের মাথায় বসিয়েছে, আর একটা জঙ্গির সমাধি তৈরি করেছে মানবতার কবি কাজী নজরুল ইসলামের পাশে। আজকে তো ইউনাইটেড নেশনসও কড়া নিন্দা করেছে এই ঘটনার। আস্তে আস্তে ইউএনও তাদেরও ঘুম ভাঙছে। একটা জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরে দানবিক উল্লাস সারা পৃথিবী দেখছে। সারা পৃথিবীর কাছে একেই তো একটা অপদার্থের দেশ বলে পরিচিত এই বাংলাদেশ। তার মধ্যে ভারত কিন্তু ইউএনওতে এই বিষয়গুলো পেশ করবে। পাকিস্তানের নাচানাচিতে কিচ্ছু হবে না, পাকিস্তান ওদের কোনো সাহায্যই করবে না। ওই একটা বিশ্বাসঘাতকের দেশ। কারণ একটা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার মতন মূর্খামি যে দেশ করে, এই বর্বরতা যে দেশ করে, সেই দেশকে সারা পৃথিবীর অন্যান্য দেশগুলো আস্তে আস্তে বর্জন করবেই করবে। আজ হিন্দু বিরোধিতা, মানবতা বিরোধিতা, মধ্যযুগীয় বর্বর কায়দায় নিজেদের ধর্ম পালন দিয়ে আধুনিক বিশ্বে ওরা কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবে না। আর সেটাই হবে মোক্ষম চাল ওদের কাছ থেকে চট্টগ্রাম ছিনিয়ে নেয়ার। ভারত কি সেই পথেই হাঁটছে? বাংলাদেশের মানুষের শুভবুদ্ধির উদয় হয় কিনা এটাই এখন দেখার। নাকি ভারতকেই নামতে হয় হিংস্র হায়নাদের দাঁতগুলোকে নিজেদের বিয়নের দিয়ে একটা একটা করে উপড়ে নেওয়ার জন্য? সেই দিনটার প্রতীক্ষায় আছি আমরা সবাই, হয়তো আপনিও আমিও। যাই হোক, আজকের মতন এইটুকুই। আর এটুকু বুঝতে পারছি যে বাংলাদেশের মানুষও, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটা বুঝতে পেরে এই মুহূর্তে বুঝতে পারছেন যে বাংলাদেশের এই কৃত্রিম স্বাধীনতা আদতে বাংলাদেশের মানুষের জন্য বিষ পান, তাছাড়া আর কিচ্ছুই নয়। সময় আসছে, মানুষ জাগবে। আর এই ভিডিও প্রচুর মানুষের কাছে পৌঁছে দিন, এটা বোঝার জন্য বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে দমন করার জন্য ভারত সীমান্তে একেবারেই চুপ নেই। যাই হোক, এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার এই ভিডিও প্রচুর মানুষের কাছে পৌঁছে দেবেন। আপনাদের যদি মনে হয় আয়াম বোস আমাদের ভালো লাগছে, তাহলে প্লিজ আপনারা কি করবেন, ডেসক্রিপশনে চলে যান, সেখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, জয়েন করে নিন গ্রুপটি। আমি যখনই ভিডিও আপলোড করবো আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে পৌঁছে যাবে। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। তাহলে এখানে শেষ করছি। জয় হিন্দ।